ক্লায়েন্ট যদি এটা খোলার পর আপনার রিফান্ড দিতে চায় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার প্যাকিংগুলো আপনি ফেরত দিতে পারবেন। এগুলো খুব কম দামে পাওয়া যায়, এক পিস 1 টাকা 1.5 টাকার মধ্যে হয়ে যায়, ঠিক আছে। আমি কি এটা বুঝতে পারছি? ভাইয়া এই পলিগুলা তো আমাদের হয়তোবা তখন লাগবে যখন প্রোডাক্টটা আমার নিজস্ব হবে তখন, তাই না? হ্যাঁ, আপনার প্রোডাক্ট হোক কিংবা হচ্ছে আপনার ক্লায়েন্ট যাদেরকে আপনি মার্চেন্ট, লাস্ট টাইম আপনাকে বলছিলাম যে আপনি মার্চেন্টের সাথে কমিউনিকেট করেন আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। জি জি। তো সেও যদি ভুল করে তাকে আপনি আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন আচ্ছা, আরেকজনের কাছে, তার কাছে প্রোডাক্ট নিয়ে তার প্রোডাক্টের না, আমরা কোয়ালিটি তার এই পরামর্শ জিনিসগুলো, দিব আর কি। হ্যাঁ পরামর্শ না, তাকে পরামর্শ এগুলি দিব করতে হবে, এগুলোর কারণ জন্য। হ্যাঁ হ্যাঁ তাকে এগুলি করতে আচ্ছা, হবে, কারণ কি নাহলে আপনি কষ্ট করতেছেন, ঠিক আছে, প্রোডাক্ট ডেলিভারি করার সময় রিটার্ন আসে আসা দিতে, তাহলে আপনার কষ্টটা বৃথা না। রিটার্ন আসলে তো তখন দেখা যাচ্ছে আমার লস। হ্যাঁ আচ্ছা, আপনার ঠিক লস তো। আছে। তো তাকে এটা বলতে হবে যে আপনি এই পলিটা ব্যবহার করেন, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করেন যেন আমার প্রোডাক্টগুলো ভালোভাবে বিক্রি হয়, কিন্তু আমি যেন প্রোডাক্টগুলো রিটার্ন না আসে, এবং রিটার্ন আসতে কেন আসছে সেটা যেন বুঝতে পারি। ওকে, সেটা একটু মাথায় রাখতে হবে। আর বাই দ্য ওয়ে, পিকের ব্যাপারে ওনাকে এটা বলবো যে সব দিকের অ্যাঙ্গেল না থেকে যেন প্যাকিং বক্স সব পিকগুলা হয়। সব সব ক্ষেত্রে না, প্যাকিং প্যাকিং বক্স আপনি সব ক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই। যদি ক্লোথিং নিয়ে কাজ করেন তাহলে এটা সবচেয়ে বেটার। যদি আপনি যেটা আরেকটা হচ্ছে, যেটা যদি আপনি এরকম হোম ডেকোরেটেড প্রোডাক্ট, টয় টাইপের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন তাহলে এটা আর কি, যেগুলো ভেঙে যেতে পারে ছোট ছোট প্রোডাক্ট এগুলো নিয়ে করেন। আর প্যাকিং বক্স হচ্ছে বড় কোনো প্রোডাক্ট। আমি এরকম প্রোডাক্ট দিচ্ছে 500 টাকা কিনছে, কিন্তু প্যাকিং এমন ভাবে দিচ্ছে দেখেন প্যাকিং বক্সের সাথে কাস্টম ভাবে তৈরি করে, ঠিক আছে, প্যাকিং এর দেখেই আর কি প্রোডাক্ট নিতে মন চায়, ব্যাপারটা এরকম। তো যে যত ভালো প্যাকিংটা করতে হবে, প্যাকিং একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যত ভালো প্যাকিং করতে পারবে, ঠিক আছে, তত ভাবে বেটার হবে। ওকে ওকে জি ভাইয়া। ওকে। প্যাকেজিং স্লিপ এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। প্যাকেজিং স্লিপ যদি আপনি যদি তারা হচ্ছে অ্যাসোস প্ল্যাটফর্ম ব্যবহার করে, অটোমেটিকলি অ্যাসোস প্ল্যাটফর্ম থেকে প্যাকেজিং স্লিপ বের হয়, অটোমেটিকলি ইনভয়েস বের হয়। সো ইনভয়েসটা সে ছোট ছোট পজ মেশিনের মাধ্যমে ব্যবহার করতে পারবে, চাইলে মোবাইল ফোন দিয়ে ব্যবহার করতে পারে। প্যাকিং স্লিপ যেটা হয় সেটা হচ্ছে যে আপনার বারবার হাতে লেখা লাগবে না। যদি প্যাকিং স্লিপ দেন প্রফেশনাল লুকস থাকবে, এবং পরবর্তী যদি অর্ডারটা রিটার্ন আসে স্ক্যান করেও ইনস্ট্যান্ট আপনি বের করে ফেলতে পারবেন যে এই প্যাকিংটা আমার কোথায় রেসপন্স ছিল, কিংবা কোন ব্যাকএন্ডে আমার কোন প্রোডাক্টটা ছিল, সেটা আপনার স্টক ম্যানেজমেন্টে আরো সুবিধা হবে। আপনি যেগুলো হাতে লেখেও করতে পারেন, কিন্তু প্যাকেজিং স্লিপ ব্যবহার করলে বেটার হয়। ওকে, ফুল ইনভেন্টরি মেনটেন করতে হবে, এটা ইম্পর্টেন্ট আপনার জন্য এবং আপনার মার্চেন্টের জন্য। কেন? তার কাছে কতগুলি প্রোডাক্ট আছে এটা তো আপনি জানেন না, গুনতে পারবেন না, তাই না? কিন্তু অ্যাসেস প্ল্যাটফর্মের মাধ্যমে তার সে যদি তার ইনভেন্টরি ম্যানেজমেন্ট করে তাহলে আপনি আপনার এন্ড থেকে তার ইনভেন্টরিটা দেখতে পারবেন, তো আপনি বুঝতে পারবেন যে কখন কোন প্রোডাক্টের কাজ করা বাদ দিতে হবে, কখন কোন প্রোডাক্টে কাজ করা বাদ দিতে হবে, এটা আপনি বুঝতে পারবেন। আমি কি বুঝতে পারছি এটা? কি দেখে বুঝতে পারবো? ওটা কি সামনে বুঝিয়ে দিবেন নাকি হ্যাঁ, অটোমেটিক আপনি ভাবে যখন নিজে দেখে Access- চলে আসবে বুঝতে? না না, এটা যখন আপনি অ্যাসেস প্ল্যাটফর্মে যাবেন প্রতিটা প্রোডাক্টের ইনভেন্টরি আপনি দেখতে পারবেন, আপনি ড্রপ শিপার হয়ে যদি আপনি লগ ইন করেন। আর মার্চেন্ট হলে? মার্চেন্ট হলে তাকে এটা ইনভেন্টরি ম্যানেজ করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি কিভাবে দেখবেন সেটা বোঝাচ্ছি। এটা কিভাবে করবে সেটা আপনাকে আবার আগামী দিনে শিখতে হবে। হ্যাঁ, লাইক দ্যাট ওনার এটা এটা হচ্ছে ওনার প্রোডাক্ট, মার্চেন্ট প্রোডাক্ট, কিংবা এটা আপনার অ্যাক্টিভ প্রোডাক্ট। ওকে, এটা ওনার প্রোডাক্ট। তো দেখুন ওনার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে, 23টা প্রোডাক্ট আছে। ওনার হচ্ছে 50টা প্রোডাক্ট আছে, ওনার 15টা প্রোডাক্ট আছে, কিন্তু দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আচ্ছা এটা নিয়ে কাজ করতে ওনার কাছে 50টা প্রোডাক্ট আছে, তাহলে আমি এটা নিয়ে কাজ করি। আমি বুঝতে পারছি ওনার এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে হবে, কারণ কি আপনি যেন বুঝতে পারেন তার কাছে প্রোডাক্টের স্টক আছে কিনা। এখন তার কাছে প্রোডাক্টের স্টক নাই, আপনি কাজ করতেছেন, তাহলে আপনার প্রবলেম হবে না? ও আচ্ছা, আমি এখানে দেখে বুঝতে পারবো যে তার স্টক আছে কিনা। জি জি জি, তাহলে আমি কাজ ইনভেন্টরি করব। তাকে, আচ্ছা আচ্ছা। তার ইনভেন্টরি ম্যানেজমেন্টটা তাকে করতে হবে, এবং তারটা কেন করতে হবে সেজন্য আগে থেকে বুঝতে হবে যে তার কোন প্রোডাক্ট আছে কোন প্রোডাক্ট নাই, নতুন থেকে তাকে পারচেজ করা লাগবে কিনা, কিংবা ভেন্ডর, তার যে ভেন্ডর আছে তার ভেন্ডরের কাছ থেকে নেওয়া লাগবে কিনা, এগুলো সে মেনটেন করতে পারবে। এটা কিন্তু দুইজনেরই প্রফিট হচ্ছে, আপনারও প্রফিট, আপনি অ্যাজ এ ড্রপশিপার আপনারও প্রফিট হচ্ছে, এবং যে মার্চেন্ট তারও প্রফিট হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ইনভেন্টরি, স্টক ইন, অর্ডার অ্যাক্টিভিটি, ঠিক আছে, প্রোডাক্ট রিটার্ন, অর্ডার ড্যামেজ, এই জিনিসগুলো হচ্ছে মূলত ইনভেন্টরিতে ম্যানেজ করা হয়। এগুলি কেন ম্যানেজ করা হয়? মাস শেষে আপনি যেন বুঝতে পারেন আপনার কত টাকা লাভ হচ্ছে এবং কোথায় কোথায় আপনার লসগুলি গুনতে হচ্ছে। লাইক প্রোডাক্ট আপনি অনেক
করছেন, আপনি 100 প্রোডাক্ট বিক্রি করছেন প্রতি মাসে, আপনি দেখতেছেন যে আমি যদি 1000 টাকা করে 2000 টাকা করে একটা প্রোডাক্ট বিক্রি করছি, 100 প্রোডাক্ট বিক্রি করছি, তাহলে তো আমার 40,000 টাকা থাকার কথা, বাট আপনি দেখতেছেন আপনার হাতে 25,000 টাকা, কারণ কি প্রচুর পরিমাণে রিটার্ন আসছে। কোন প্রোডাক্টটা রিটার্ন আসছে, কেন রিটার্ন আসছে, যখন আপনি এই অর্ডার অ্যাক্টিভিটি এবং অর্ডার রিটার্ন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। প্রোডাক্ট আনার ক্ষেত্রে ড্যামেজ হয়ে গেছে, ইঁদুরে খেয়ে ফেলছে, ঠিক আছে, হাত থেকে পরে ভেঙে গেছে, এই ড্যামেজগুলো আপনি তখন কাউন্ট করতে হবে, তখন কি 100% ইনভেন্টরিটা ম্যানেজ হবে। তারপর একটা ক্লায়েন্ট, আপনি এরকম ভাবে চিন্তা করতেন যে প্রোডাক্ট রিটার্নটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার ইনভেন্টরিতে 5টা প্রোডাক্ট ছিল, আপনি 3টা প্রোডাক্ট ডেলিভারি করছেন, 2টা প্রোডাক্ট আসছে, আর আপনি যদি 2টা প্রোডাক্ট আপনার স্টকে না ঢোকান তাহলে কিন্তু 2টা প্রোডাক্টের হিসাব আপনার থাকবে না, এটা কিন্তু ম্যানুয়ালি খাতায় লিখতে হবে। আর যখন আপনি আর বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন ইজ নট পসিবল যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হাতে লিখে লিখে খাতায় লিখে লিখে ম্যানেজ করবেন, এটা কিন্তু সম্ভব না। আগে বুঝতে পারছি? জি জি, অনেকগুলা হইলে তো বোঝা মুশকিল যে কতগুলা কি হইলো। হ্যাঁ, এটা 10টা প্রোডাক্ট হলে আপনি হাতে কলমে ম্যানেজ করা আপনার জন্য টু মাচ টাফ হয়ে যাবে। এবং এখানে আরো বড় প্রবলেম হচ্ছে কি, আপনি স্টাফ দিয়ে আর কি এমপ্লয়ি দিয়ে তখন এটাকে ম্যানেজ করতে পারবেন না। আপনার প্রোডাক্ট আপনি নিজে ট্রাস্টেবল, আপনি নিজেকে নিজে বিশ্বাস করেন, আপনি তার প্রোডাক্ট নিজেরটা নিজে নিয়ে চলে যাবেন না। বাট আপনি যদি একটা এমপ্লয়ি হায়ার করেন, সে যদি একটা 2টা প্রোডাক্ট নিজের হাতে নিয়ে বাসায় চলে যায়, তখন আপনি বুঝতে পারবেন। যদি আপনি ইনভেন্টরি ব্যবহার না করেন তাহলে কখন এটা বোঝা সম্ভব না, এক কথায়। এই জন্য একটা ইনভেন্টরি ব্যবহার করতে হবে এবং অ্যাসোস প্ল্যাটফর্মে ইনভেন্টরিটা সে ফ্রিতে ব্যবহার করতে পারবে প্রত্যেকটা পার্ট। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। এবং এই সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো বলতেছি যে বেসিক সফটওয়্যার, এগুলো আপনাকে ব্যবহার করা জানতে হবে। ব্যবহার করা বলতে কি, ওই যে অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার, কিছু অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এই 3টা জিনিসই অ্যাসোস প্ল্যাটফর্মে সে ফ্রিতে পেয়ে যাবে। তো সে যদি এই 3টা জিনিসের কাজ শেখে তাহলে কি তার অর্ডার ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। ওকে। ওকে, ক্রিয়েট কাস্টমার কোশ্চেন এন্ড অ্যানসার লিস্ট। কাস্টমার কি কি ধরনের কোশ্চেন করতে হবে, অ্যানসার লিস্ট তৈরি করতে হবে, প্রত্যেকের এটা থাকা দরকার। এই 3টা টপিক কি আমরা সামনে শিখবো ভাইয়া নাকি? আপনি শিখবেন। ও আচ্ছা। ওকে, ক্রিয়েট কাস্টমার কোশ্চেন এন্ড অ্যানসার লিস্ট। এটা আপনাকে জানতে হবে কাস্টমার কি ধরনের প্রশ্ন করতেছে। লাইক দ্যাট আপনি নেই, আপনি তো নিজে থাকবেন, আপনি হয়তো একজন টিম মেম্বার নেবেন, কিংবা আপনি আপনার ফ্রেন্ডকে নিতে পারেন, ওয়াইফকে নিতে পারেন, যে কাউকে আপনার সাথে রাখতে পারেন, ঠিক আছে। আপনি যা জানেন সে তা জানে না। তো সে যদি একটা উল্টাপাল্টা রিপ্লাই দিয়ে দেয়, কিংবা বারবার যদি সে আপনাকে নক করে, সাপোজ আপনি গেছেন চকবাজারের প্রোডাক্ট আনার জন্য, সাপোজ কথা বলতেছি, আপনি চকে গেছেন প্রোডাক্ট আনার জন্য, কিংবা আপনি অন্য কোথাও গেছেন কাপড় আনার জন্য, এখন ফেসবুক পেজ আরেকজন দেখছে যে উল্টাপাল্টা মেসেজ দিতেছে, কখন কোন প্রশ্নের উত্তরে কি উত্তর দিতে হবে এটা আপনাকে লিস্ট করে রাখতে হবে, যেন আপনার অবর্তমানে অন্য কেউ সেই কাজটা করতে পারে। ইজ ইট ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট। এই যে ডেলিভারি টাইম, রিটার্ন এক্সচেঞ্জ পলিসি কি, সার্ভিস সেন্টার কোথায় আছে, ঠিক আছে, প্রোডাক্ট ফিচার্স গুলো কি কি আছে, বেসিক আদার কোশ্চেন গুলো, সেগুলো আপনাকে লিস্ট করে রাখতে হবে, তাছাড়া সমস্যা। ঠিক আছে। সেটা আপনি টিম ফর কুরিয়ার ডেলিভারি ফলো আপ, এটা আপনি নিজেই করতে পারেন, ঠিক আছে, যদি কম প্রোডাক্ট হয়, কিংবা হচ্ছে আপনি আরেকজনকে দিয়ে করাইতে পারেন যে ডেলিভারি হচ্ছে কিনা, হলে ডেলিভারি যে হলো না সেটা কি প্রবলেম হচ্ছে। এবং ডেলিভারি যখন আপনি পড়াবেন, সাপোজ আপনি যদি পার ডে 15 থেকে 20টা প্রোডাক্ট যায়, তখনই আপনার একজন লোক স্থিরভাবে রাখতে হয়, কারণ ডেলিভারি ম্যান যে কোনো সময় আপনাকে ফোন দিতে পারে যে সে তো ফোন রিসিভ করতেছে না, সে তো কথা বলতেছে না, কিংবা সে প্রোডাক্ট নিতে চাচ্ছে না, সে প্রোডাক্ট খুলে দেখতে চাচ্ছে, তারপর একটা এই প্রবলেম হচ্ছে, ফেরত দিতে চাচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে ফেস করতে হবে। এগুলো আগে বি প্রিপেয়ার্ড যে এইটাকে সময় দিতে হবে, এবং দিনের অনেকটা বড় সময় আপনি এখানে চলে যাবে। পার ডে 20টা প্রোডাক্ট হলে অবস্থা খারাপ, যদি আপনি অটোমেটেড না করেন। আমি বুঝতে পারছি? ওকে। সো এগুলো আমাদের কেন শেখা দরকার? এগুলো শেখা দরকার আমরা যখন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করবো, তাহলে ফেসবুকে যখন প্রমোশন করবেন, এটা আপনি ফেসবুকে পেড প্রমোশন করেন কিংবা ফ্রি প্রমোশন করেন, ফ্রি প্রমোশন পেড প্রমোশনের আগেই এই জিনিসগুলো আপনাকে মাথা রাখতে হবে। আমি আবার একটু রিপিট করি, আমার প্রোডাক্টের ফটোশুট ভিডিও এটা ভালো হইতে হবে। সেকেন্ড, প্যাকিং ম্যাটেরিয়াল ভালো হইতে হবে। থার্ড, প্যাকিং স্লিপ আমার ঠিক মতো লিখতে হবে। ইনভেন্টরি মেনটেন করতে হবে। বেসিক যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে ব্যবহার আমাকে জানতে হবে, ঠিক আছে। কাস্টমারের কোশ্চেন লিস্ট তৈরি করতে হবে, এবং আমার একজন লোক কিংবা আমি নিজেই থাকি না কেন এটা সেট আপ করে রাখতে হবে, যেন কুরিয়ার ডেলিভারি ম্যান যখন আমাকে ফোন দেয় তখন যেন আমি সেই ফোনের ফলো আপ গুলো দিতে পারি। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার? জি, বুঝতে পারছি। ওকে, রাইট। এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে স্যার, আমি নেক্সটে চলে যাচ্ছি। প্রত্যেকের কি একই সমস্যা? নো, ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আপনার নেট কানেকশনের প্রবলেম। ওকে, প্রোডাক্ট রিটার্ন পলিসি নিয়ে একটু কথা বলতেছি আমি আপনাদের সাথে। প্রোডাক্ট রিটার্ন পলিসি 4টি বিশেষ পয়েন্ট প্রোডাক্ট রিটার্ন নিয়ে।
এগুলো মুখস্থ করার জিনিস মুখস্থ করতে হবে, আপনি করেন কিন্তু আপনার মার্চেন্টকে দিয়ে করান, কারণ সে যতটা এডুকেটেড হবেন, আপনি তাকে যত এডুকেট করবেন আপনার কাছে তত সহজ হয়ে যাবে তাকে এডুকেট করলে। ঠিক আছে, অবস্থাটা খারাপ। আচ্ছা ঠিক আছে, এটা দেখি কি করা যায়। ওকে, রিটার্ন পলিসি প্রথম যে পয়েন্টটা, রিটার্ন পলিসি সহজ ভাষায় লেখা লাগবে। আপনার একটা রিটার্ন পলিসি থাকা দরকার। ঠিক আছে, একটা রিটার্ন পলিসি থাকলে এটা সুবিধা হয়, কাস্টমার ট্রাস্টেবিলিটি বাড়ে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এর আগে বলছিলাম যে একটা রিটার্ন পলিসি আপনার থাকতে হবে। রিটার্ন পলিসি কাস্টমার ভাষা ব্যবহার করুন, লাইক বাংলা ভাষা, সহজ সরল ভাষায় আপনি লেখার চেষ্টা করুন। ঠিক আছে, অন্য কারো থেকে রিটার্ন পলিসি কপি করবেন না। অন্য কোনো একটা কোম্পানি আপনি দেখবেন, সেখান থেকে আপনি হুবহু রিটার্ন পলিসি কপি করবেন না। আপনার প্রোডাক্টের রিটার্ন যে পলিসিগুলো সেগুলো আপনি দেখতে পারেন আপনার প্রোডাক্টে। যেমন আপনি বলতে পারেন যে প্রোডাক্ট দেওয়ার পর ঠিক আছে যদি ফেটে যায় কিংবা আপনি যদি ব্যবহার করতে গিয়ে এটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা রিটার্ন নিব না। এই ধরনের বেসিক ইনফরমেশনগুলো এবং যতটা সহজ করা যায় কাস্টমারকে, আসলে কাস্টমারের জন্য আপনি কিছু করেন। কাস্টমারকে অল টাইম যে একটা পেনের উপর রাখবেন ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আসলে যেটা করলে আপনার লস হবে সেটাই আপনি বলেন, তাছাড়া অন্য কিছু বলবেন না। অতিরিক্ত আইনি শর্তাবলী এড়িয়ে চলুন। অনেক আইন দেয়, এটা করবো ওইটা করবো, আপনাকে এই এত ধারা অনেক ধারা আছে, কিন্তু এই ধারা বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, রিটার্নের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেন যে এতটুকু সময়ের মধ্যে, লাইক ডেলিভারি ম্যান যতক্ষণ থাকবে ততক্ষণের মধ্যে আপনাকে রিটার্ন করতে হবে, পরবর্তীতে আমরা রিটার্ন নিব না। রিটার্ন প্রোডাক্টের নির্দিষ্ট শর্তাবলী রাখুন যে কখন সে রিটার্ন করতে হবে, লাইক সাইজে মিলে নেই তখন রিটার্ন করতে হবে, কালারে মিলে নেই তখন সে রিটার্ন করতে হবে, বা সেই কালারটা আপনার কাছে অ্যাভেলেবল থাকতে হবে, যদি না থাকে তাহলে সে রিটার্ন নিতে পারবে না। এই ধরনের শর্তাবলীগুলি তাকে সহজ সরল ভাষায় বলার চেষ্টা করেন। রিটার্নের চার্জ সম্পর্কে কাস্টমারকে জানান, যেমন রিটার্নের চার্জ আমরা নর্মালি 50 টাকা রাখি, যদি কেউ প্রোডাক্টটা রিটার্ন করতে চায় 50 টাকা তাকে দিতে হয়। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এগুলি নিয়ে কোনো প্রশ্ন? হ্যাঁ ভাইয়া। ওকে, ওয়েবসাইটের হোম পেজে রিটার্ন পলিসি ব্যবহার করুন। যদি আপনার ওয়েবসাইট থাকে, না থাকলে ফেসবুক পেজের মধ্যে একটা ডক ফাইলে হলেও আপনি করুন রিটার্ন পলিসি। ঠিক আছে, একটা ডকের মধ্যে জাস্ট লিখে ওটা লিঙ্কটা অ্যাড করে দেবেন ফেসবুক পেজ। পলিসি ভিডিও তৈরি করুন প্রচারের জন্য, তাহলে আপনার জন্য আরো বেশি সুবিধা হবে। কেউ চাইলে যদি রিটার্ন পলিসি বলেন তাহলে দিয়ে দিলেন, আপনি রিটার্ন করতে পারেন, আপনি রিটার্ন দিতে চান। বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মানুষ রিটার্ন দিতে চায় না। এখন উনি দিতে চাক আর না চাক, কাস্টমার ঠিক রিটার্ন পাঠাবে, ওনার সে কিচ্ছু আসে যায় না। কাস্টমার যদি প্রোডাক্ট নিয়ে বলে আমি নিবো না, তা এই নেন প্রোডাক্ট নিয়ে চলে যান, কিছু বলার আছে আপনার? কিচ্ছু আপনি বলতে পারবেন না। রিটার্ন পলিসি রাখেন, সিম্পল। রিটার্ন পলিসি নিয়ে কাস্টমার রিভিউ পোস্ট করেন। কাস্টমার যদি একটা প্রোডাক্ট রিটার্ন নেয় এবং যদি রিটার্ন নেওয়ার পর ঠিক আছে আমাদের কালার চেঞ্জ করে নিল, সাইজ চেঞ্জ করলো, তার যে বক্তব্য সেটা একটা স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেন। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? জি ক্লিয়ার ভাই। ওকে, ওকে, এখন একটু কথা বলি যে রিটার্ন পলিসি নিয়ে বললাম। আমরা একটু কথা বলেছি প্রোডাক্টের ডিসক্রিপশন নিয়ে। এর লাস্ট ক্লাসে আমরা অনেকে বলেছিলাম প্রোডাক্টের ডিসক্রিপশন আসলে কেমন হওয়া উচিত। প্রোডাক্ট আমরা এটা তৈরি করবো কিংবা প্রোডাক্ট যখন নিয়ে মার্কেটিং করবো, ড্রপ শিপিং করবো, তখন আমরা প্রোডাক্টের একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে কেমন হওয়া উচিত। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, প্রোডাক্টের ডিসক্রিপশন কেমন হওয়া উচিত। সুতরাং এটা একটু কথা বলি। প্রোডাক্ট ডিসক্রিপশন হচ্ছে একটা বর্ণনামূলক লেখা বা টেক্সট, যেখানে আপনি আপনার প্রোডাক্টের বৈশিষ্ট্য এবং সুবিধা আপনার কাস্টমারকে বিস্তারিত বর্ণনা করবেন। আর বিস্তারিত বলতে এরকম না যে আপনি 10 পেজে লিখে ফেললেন, না, যতটা সহজ সরল সংক্ষেপে লেখা সম্ভব হয় ততটা আপনি ব্যবহার করবেন। প্রোডাক্ট ডিসক্রিপশন কেন দরকার? প্রোডাক্ট ডিসক্রিপশন এই কারণে দরকার যেন আপনার কাস্টমার প্রোডাক্টটি ইমাজিন করতে পারে এবং প্রোডাক্টের ভিজুয়ালাইজেশন করতে পারে। তারপরটা দেখতে কেমন সে চোখ বন্ধ করে যেন বুঝতে পারে। প্রোডাক্টের ডিসক্রিপশন এমন হওয়া দরকার। প্রোডাক্ট ডিসক্রিপশন করার মাধ্যমে কাস্টমার বুঝতে পারে এই প্রোডাক্টটি তার কোন সমস্যার সমাধান করতে পারবে এবং কোয়ালিটি তার কেন দরকার। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। প্রোডাক্ট ডিসক্রিপশন পড়ার পর যদি কেউ নাই বুঝে আপনি কি বুঝাতে চাইছেন, বলতে চাইছেন, তাহলে তো হবে না। তার বুঝতে হবে আপনি কি বলে যাচ্ছেন, এই প্রোডাক্টটা কেন তার জন্য বেটার হবে। পাবলিক কোনটা ভালো সেটা কেনে না, পাবলিক যেটা ভালো বোঝে সেটা কিনে। এটা ভালো বোঝানোর জন্য প্রোডাক্ট ডিসক্রিপশন ভালো হওয়া উচিত। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার ভাই। ওকে, ওকে। 3 focus point on product decision। এফ আর কি FAB মডেল বলা হয় এটাকে। ঠিক আছে, প্রোডাক্টের ফিচার, বেনিফিট এবং অ্যাডভান্টেজ, এই তিনটা জিনিস আপনি জাস্ট খাতায় লেখেন, প্রথমে রাফ, তারপরে আপনি এটাকে আর্টিকেল বানান। সিম্পল। প্রোডাক্টের ফিচারগুলো কি কি,
প্রোডাক্টের বেনিফিটগুলো কি কি, প্রোডাক্টের অ্যাডভান্টেজ কি কি, এই তিনটা জিনিস আপনি জাস্ট লিখবেন, এটাই আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন, একদম সহজ কথা। আর যদি দু একটা হুক লাইন প্রথমে লিখতে পারেন তাহলে বেটার। কেমন হতো যদি এটা হইতো, কেমন হতো যদি ওইটা হইতো, ঠিক আছে, এরকম ভাবে দু একটা হুক লাইন দিয়ে যদি আপনি প্রোডাক্টের ডিসক্রিপশন শুরু করতে পারেন তাহলে আপনার জন্য বেটার। কারণ পাবলিক আসলে পড়তে একদিন অপছন্দ করে। দেখুন একসময় ফেসবুক যখন আমরা ব্যবহার করতাম তখন আমরা স্ট্যাটাস পড়তাম, তারপর আমরা পিকচার দেখা শুরু করলাম, এখন আমরা ভিডিও দেখি, ভিডিও বেশি বড়, এখন আমরা শর্ট ভিডিও দেখি, আগামী দিনে দেখুন আল্লাহ কথা জানে, কিন্তু আমরা দিন বাই দিন অলস হয়ে যাচ্ছে। তো পাবলিক তো এমনিতেই পড়তে চায় না, তবুও যদি কারো পড়ার মনে ইচ্ছা হয়, তার মানে যার ইচ্ছা হচ্ছে ভাই, তাহলে কিন্তু আপনি কিন্তু শিওর যে সে পড়াটা নিতে চায়, যার পড়ার ইচ্ছা হচ্ছে, তাকে যেহেতু সে যেহেতু পড়বে তাকে ভালোভাবেই পড়ান। আমি কি বুঝতে পারছি? তিনটা জিনিস সংক্ষেপে আপনি লেখার চেষ্টা করুন প্রোডাক্ট ডিসক্রিপশনে, এটা ওয়েবসাইটে লেখেন, ফেসবুক পেজে লেখেন, যেখানে লেখেন না কেন। ফিচার্স, বেনিফিট, অ্যাডভান্টেজ, তিনটা জিনিস। ফিচার্স, আপনার প্রোডাক্টে কি কি আছে, বেনিফিট, কি কি বেনিফিট তাকে দেবে, আপনি যেটা ইউজ করলে কি কি হেল্প তার হবে, এবং অ্যাডভান্টেজ অন্যদের তুলনায় আপনার প্রোডাক্টটা কেন বেটার। সিম্পল। আরো যদি বেনিফিট আপনি অ্যাডভান্টেজ যদি লিখতে ইচ্ছা না করে তাহলে প্রোডাক্টের ফিচার্স বেনিফিট লাগে, এবং হ্যাশট্যাগ ব্যবহার করেন কিছু হ্যাশট্যাগ, ঠিক আছে, 5 থেকে 8টা বলেছিলাম এর আগে, এই হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করুন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, অ্যাড ক্রিয়েটিভ স্কিল, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যাড ক্রিয়েটিভটা কাকে বলে? যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান, অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি না যে ডিসক্রিপশন বক্স আছে একটা, অ্যাডের ক্ষেত্রে মনে আছে আপনাদের? অ্যাডের ক্ষেত্রে একটা ডিসক্রিপশন বক্স আছে বা বক্স আছে। তো অ্যাডের ক্ষেত্রে যে ডিসক্রিপশন বক্স আছে, বক্সের মধ্যে যে কন্টেন্ট আমরা লিখেছি এটাকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ, কিংবা আপনি ভিডিওটা পিকচারে প্রত্যেকটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। এই স্কিলটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই স্কিলের প্রচুর ডিমান্ড। কারণ কি, পাবলিক কিভাবে দেখলে সে আপনার প্রোডাক্টের উপরে ইন্টারেস্টেড হবে, কিভাবে পড়লে কার কিভাবে পৌঁছালে তার কাছে সে আপনার প্রোডাক্টের উপরে ইন্টারেস্টেড হবে, এটা খুবই একটা স্কিলফুল কাজ। তো কাস্টমারের মাইন্ডসেটের উপর যেন ইম্প্যাক্ট পড়ে, হার্ট টাচিং যেন হয়, এবং পারফেক্ট কল টু অ্যাকশন। পারফেক্ট কল টু অ্যাকশন বলতে সে যেন এরপরে কি করতে হবে, সে এখন ইন্টারেস্টেড, এখন সে কি করবে, এই জিনিসটা যেন তার বুঝতে সুবিধা হয়। তারপর সে একটা প্রোডাক্ট দেখছে, ভালো লাগছে, এখন সে কি করবে, সে কি মেসেজ করবে, সে কি কমেন্টস করবে, সে কি লিঙ্কে ক্লিক করবে, কি করবে এখন সে বুঝতেছে না। তো এটা যেন না হয়, পারফেক্ট কল টু অ্যাকশন যেন একটা থাকে। তার মানে ইম্প্যাক্ট কাস্টমারের মাইন্ড, হার্ট টাচিং, এবং পারফেক্ট কল টু অ্যাকশন থাকতে হবে। ইজ ইট ক্লিয়ার? আল্লাহ কথা জানো কতটুকু ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। প্রোডাক্ট ডিসক্রিপশন আপনি দুইটা ভাগে ভাগ করতে পারেন। প্রোডাক্ট ডিসক্রিপশন আপনি দুইটা ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে, আর একটা হচ্ছে স্টোরি অফ প্রোডাক্ট। এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, আর এটা হচ্ছে স্টোরি অফ প্রোডাক্ট। প্রোডাক্ট ডিটেলস ব্যাপারটা কি? প্রোডাক্ট ডিটেলস ব্যাপারটা হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে আপনি বলতেছেন প্রোডাক্টটা কি কি আছে, প্রোডাক্টটা কি কিভাবে আছে, এবং প্রোডাক্টের স্টোরি অফ প্রোডাক্ট হচ্ছে যেমন আমাদের ঘরের বাজার করে, এই সে সুন্দরবন থেকে প্রোডাক্ট নিয়ে আসছে, কালো জিরার মধু, কালো জিরার মধুর কি কি গুণ, কিভাবে কালো জিরার মধুটা আসছে, একটা মধুর ভিতরে 95% মধু হচ্ছে কালো জিরার থাকে, আর অন্যান্য ফুল থাকে। এই যে প্রোডাক্টের হিস্টোরি বলতেছেন, কে বলছিল কালো জিরার মধু খাইতে, কে খাইছিল, কে বেনিফিট পেয়েছিল, এইগুলি প্রোডাক্টের একটা হিস্টোরি বলা। আপনি একটা থিম বিক্রি করতেছেন এক কথা তার কাছে, আমি বুঝতে পারছি। একটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন আর ডিটেলস, আর হচ্ছে প্রোডাক্টের স্টোরি। কারণ আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করেন, এবং সেকেন্ডটা মাস্ট বি সাকসেসফুল, কারণ পাবলিকেশন ইমোশনালি প্রোডাক্ট কেনে, প্রচুর পারচেস করে। যদি আপনি ভাবেন আমি তো নতুন, আমার জন্য এগুলো অনেক জটিল বিষয়, কোনো জটিল বিষয় না, একদম সহজ বিষয়, এগুলো ব্যবহার করেন। ভালো প্রোডাক্ট ডিসক্রিপশন লেখার জন্য 4টি প্রশ্নের উত্তর খুঁজুন, জাস্ট এই 4টা প্রশ্নের উত্তর আপনি দেন। প্রোডাক্ট ডিসক্রিপশন কাদের জন্য লিখবেন, তারা কোন ভাষা ব্যবহার করবে, ইংলিশ হলে ইংলিশ লেখেন, বাংলা হলে বাংলা লেখেন, জাপানি হলে জাপানি লেখেন, এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার প্রোডাক্টের বেনিফিটগুলো কি কি সেটা লেখেন, কাস্টমার প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করবে সেটা লেখেন, কম্পিটিটর যে আপনার প্রোডাক্ট কেন বেচ সেটা লেখেন, বাস্ট হয়ে গেছে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন, একদম সহজ সরল। ইজ ইট ক্লিয়ার? এখন প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে পারবেন আপনারা সবাই যখন প্রমোশনে যাবেন, প্রোডাক্ট প্রমোশনে ইনশাআল্লাহ। ওকে ওকে, তারপরে দেখবেন প্রোডাক্ট প্রমোশনের ব্যাপার। এখন প্রোডাক্ট যখন আমরা প্রমোশন করবো তখন কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টে কিছু ডিসকাউন্ট দিই, দেখছেন না, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পাবলিক আমাদেরকে দেয়, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্টের অনেক প্যাচ আছে, এই প্যাচগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ডিসকাউন্টেরও কি অনেক ধরনের প্যাচ আছে, সেই প্যাচগুলো জানা দরকার, এবং এগুলো জানলে আপনার জন্য বেটার হবে। অনেক ধরনের ডিসকাউন্ট আছে এই দুনিয়াতে, যেগুলো আমাদের সামনে ঘুরে হয়তো আমরা খেয়াল করি না। তো আমরা এখানে 10টা আর 9টা অ্যাড করতে, একটা 10টা আপনার ক্রিয়েটিভিটির উপরে ছেড়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে ডিসকাউন্ট, যে ডিসকাউন্টগুলি আমরা মূলত কাস্টমারকে দিয়ে থাকি, এবং এই ডিসকাউন্টের ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টের
ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবেন, সেলস তৈরি করতে পারবেন। প্রতি মাসে ডিসকাউন্ট দেবেন, কিন্তু একটা ডিসকাউন্টের এক ধরনের আমার মডেল থাকবে। মডেলগুলো নিয়ে চলে আলোচনা করি যে কি কি ধরনের ডিসকাউন্ট এই দুনিয়াতে হইতে পারে এবং আমাদেরকে যারা ডিসকাউন্ট দিচ্ছে তারা কি কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছে। ঠিক আছে, এই যে লয়ালিটি মেম্বারশিপ আছে, ঠিক আছে, প্রমোশনাল ডিসকাউন্ট আছে, ভলিউম ডিসকাউন্ট আছে, আর্লি বার্ড ডিসকাউন্ট, প্লাস সেল, ঠিক আছে, ডিসকাউন্ট ফর সোশ্যাল মিডিয়া, ডিসকাউন্ট ফর সোশ্যাল মিডিয়া, দুইটা একই জিনিস হয়ে গেছে। ডিসকাউন্ট ফর, আচ্ছা এটা অন্য কিছু হবে হয়তো, আচ্ছা দেখতেছি পরবর্তীতে। মেম্বারশিপ কার্ড, বান্ডেল ডিসকাউন্ট, মাল্টিপল টাইপের ডিসকাউন্ট আছে। চলুন একটা টাকা শুরু করি আমরা। লয়ালিটি কাস্টমার ডিসকাউন্ট, লয়ালিটি মেম্বার, লয়াল মেম্বার যারা আপনার, তারা হচ্ছে আপনার লয়াল মেম্বার আসলে কারা? কারা আপনার লয়াল মেম্বার? যারা আপনার পণ্য সার্ভিস ব্যবহার করে সন্তুষ্ট এবং এই সন্তুষ্টির কথা অন্য কাউকে জানায়, তারা আপনার লয়াল কাস্টমার। ভালোভাবে খেয়াল করবেন। এক কথা, যারা আপনাকে রিভিউ দিচ্ছে তারা হচ্ছে আপনার লয়াল কাস্টমার। এখন যেহেতু সে আপনার ব্যাপারে পজিটিভ পাবলিককে জানাচ্ছে, তাকেও কিন্তু আপনাকে কিছুটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখা উচিত, যেন সে আরো বেশি পজিটিভ হয়, সে যেন আরো বেশি বলে, যেন তার কাছে আপনি ডিসকাউন্ট দিয়ে আপসেল করতে পারেন। ওকে, এই প্রোডাক্টটা আপু যেহেতু আপনি একটা রিভিউ দিয়েছেন, কিংবা আপনি রিভিউ দিয়েছেন, আমাদের যে কোনো প্রোডাক্টে আপনি 5% 10% ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, ডিসকাউন্টের ব্যবস্থা রাখেন ঠিক তার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সক্লুসিভ মেম্বারশিপ তার জন্য রাখতে পারেন। ঠিক আছে, পারচেজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের তাকে কি বলে ফ্রি ট্রায়ালের ব্যবস্থা করে দিতে পারেন। ঠিক আছে, আপনারা ট্রায়াল দিয়ে আমাদেরকে রিটার্ন পাঠিয়ে দিন দেখে। তো এরকম টাইপের কিছু আপনি তার জন্য করতে পারেন, যারা আপনার লয়াল কাস্টমার। এক কথা, প্রমোশনাল ডিসকাউন্ট, সিজনাল ডিসকাউন্ট চলে। ঠিক আছে, আপনি যেমন যেমন আমরা দেখছি শীত আসার আগে বসুন্ধরায় প্রচুর সেল, সব দোকানে সেল সেল সেল। কারণ কি? তারা হচ্ছে গরমের কাপড়গুলো বিক্রি করতে চায়। আবার আপনি যখন শীতের শেষে আবার দেখবেন যে ওল্ড স্টক ক্লিয়ার করার জন্য তারা সিজনাল একটা সেল দিচ্ছে, যে উইন্টার সেল। সেরকম সেলের ব্যবস্থা করতে পারেন আপনার স্টকগুলো ক্লিয়ার করার জন্য। যদিও বা আমরা অনেকেই এরকম সিজনাল প্রোডাক্ট নিয়ে কম কাজ করে থাকি। মেক ডাউন প্রাইস অফ আউট অফ সিজনাল প্রোডাক্ট। জাস্ট আমি একটা মিনিট হোল্ড করবেন আমাকে। ওকে, তো প্রাইস কমাই দিলেন যেন আপনার সিজনাল প্রোডাক্টগুলো শেষ হয়ে যায়। ঠিক আছে, লিমিটেড টাইম ডিসকাউন্ট, তাকে বলতে পারেন যে কিছু সময় একটা সার্টেন টাইম পর, 7 দিন 5 দিন 10 দিন এরকম একটা লিমিটেড টাইম পর আপনার ডিসকাউন্টটা শেষ হয়ে যাবে। বিভিন্ন ধরনের হলিডেতে, ঠিক আছে, কিংবা কোনো বিগ ইভেন্টে, ব্ল্যাক ফ্রাইডে ইভেন্ট আছে, 16 ডিসেম্বর ইভেন্ট আছে, ঠিক আছে, পয়লা বৈশাখ ইভেন্ট আছে, এরকম ধরনের বিভিন্ন ইভেন্টে আপনি ডিসকাউন্টের ব্যবস্থা রাখতে পারেন। এটা সবচেয়ে বেশি পপুলার, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রিতে পাবে। এরকম ধরনের কিছু প্রমোশন আপনি ডিসকাউন্ট করতে পারেন, যেটা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দান করবেন। এক কথা, প্রমোশন চালাবেন এইসব ডিসকাউন্টের, এটা আপনি করতে পারেন। বাল্ক প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে আপনি ডিসকাউন্টের ব্যবহার করতে পারেন, যেটাকে বলা হয় ভলিউম ডিসকাউন্ট। ঠিক আছে, এটা বিটিভির ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। বিজনেস টু বিজনেস যারা হয়, আপনি আর কি 10টা প্রোডাক্ট একসাথে কিনলে বেশি ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, মাল্টিপাই, ঠিক আছে, 5টা কিনলেন, ঠিক আছে, আপনি 50% ডিসকাউন্ট পাবেন একসাথে 5টা প্রোডাক্ট পারচেজ করলে। ঠিক আছে, বাল্ক প্ল্যানিং স্ট্র্যাটেজি, আমি দেখছি এই প্ল্যানিং স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি ব্যবহার করে আপনার দর্জি বাড়ি। ঠিক আছে, একবারে 10টা 15টা করে প্রোডাক্ট বিক্রি করে, 10টা প্রোডাক্ট কিনলে 80% ডিসকাউন্ট। ঠিক আছে, 10টা প্রোডাক্ট কিনলে আরো 10টা প্রোডাক্ট ফ্রি, এরকম ধরনের ডিসকাউন্ট দর্জি বাড়ি দিয়ে থাকে যখন তাদের স্টক ক্লিয়ার করার দরকার পড়ে। তো এগুলি ইম্পর্টেন্ট, এগুলি মাথায় রাখবেন। আর এবার ডিসকাউন্ট, ঠিক আছে, যখন কোনো প্রোডাক্ট আপনি নতুন লঞ্চ করতেছেন তখন এই ডিসকাউন্টগুলো দিতে পারেন। ঠিক আছে, যারা ফার্স্ট টাইম শপিং করবেন আপনার ওয়েবসাইট থেকে, যারা সবচেয়ে বেশি দিয়ে থাকে যে আলিবাবা দিয়ে থাকে, ফার্স্ট টাইম ওদের কাছ থেকে কিছু প্রোডাক্ট পারচেস করলে আপনাকে একটা ডিসকাউন্ট দিয়ে থাকে, 5% মানে ডিসকাউন্ট দিয়ে থাকে। তো আপনি যদি ফার্স্ট ইউজার হন, আপনার কাছে যদি কেউ প্রথমবার প্রথম কাস্টমার যদি কোনো প্রোডাক্ট কিনে, তাকে আপনারা ডিসকাউন্টে দিতে পারেন। এর কারণে যেটা হবে যে নতুন কাস্টমার আপনার অ্যাকোয়ার হবে। ঠিক আছে, এবং কাস্টমার মোটিভেট হবে, ঠিক আছে, নতুন প্রোডাক্ট কেনার জন্য। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। নিউ প্রোডাক্টের প্রমোশন করতে পারেন, যে নতুন প্রোডাক্ট আপনি প্রি অর্ডার পারে, কিংবা আজকে হচ্ছে যেমন এই যে লাস্টে ইন্ডিয়াতে সবচেয়ে বড় ইউটিউবার, টেক বার্নার, একদিনে নাকি 5000 ঘড়ি বিক্রি করে ফেলছে নিজের প্রোডাক্টের, 4 কোটি টাকার নিউ প্রোডাক্টের ডিসকাউন্ট। এখন প্রি অর্ডারে সবাই কিনে ভরে ফেলছে, 5000 প্রোডাক্ট একদিনে বিক্রি করতে 4,000 প্রোডাক্ট বিক্রি করে ফেলছে। তো নিউ প্রোডাক্টের প্রমোশন আপনি এইভাবে করতে পারেন। প্রি অর্ডার ডিসকাউন্ট, প্রি অর্ডার করলে আপনি তার কাছ থেকে ডিসকাউন্ট পাবেন। এরকম অনেক দেখছি, আমার নিজের ওয়াইফও কিনে প্রি অর্ডারে জুতা কিনে, ঠিক আছে, 1 মাস পরে আসবে, কিন্তু জুতা সে কিনে বসে আছে, 50% দিয়ে দিচ্ছে। কারণ কি? প্রি অর্ডারে কিনে নাকি ডিসকাউন্ট পাবে 20%। তো এই ধরনের স্ট্র্যাটেজিও আপনি ব্যবহার করতে পারেন।
ইজ ইট ক্লিয়ার? ভাইয়া ক্লাস কি বোরিং লাগতেছে? না না ঠিক আছে ভাই, আমি ইন্টারেস্টেড। চলো। আচ্ছা ঠিক আছে, না আপনাদের সাউন্ড টাউন কম তো আমি ভাবলাম আবার পড়ালেখা করাই, বই টই পড়াইতেছি, আপনার মতো মাথা টাথা গরম, সবার তো আবার মাথা গরম মানুষ। ওকে, ফ্ল্যাশ সেল এটা এক ধরনের ডিসকাউন্ট, ঠিক আছে, টাইম বাউন্ড দিয়ে দেওয়া, ঠিক আছে, আজকের মধ্যে 24 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে, 7 ঘন্টার মধ্যে দেখুন আমাকে দিয়ে থাকে। পিক্সেল এগুলি ব্যবহার করে আপনার ফ্ল্যাশ সেল, আর যারা হচ্ছে আপনার ফুড কোম্পানিগুলি, ঠিক আছে, বিভিন্ন রেস্টুরেন্ট, ঠিক আছে, আজকের দিনের মধ্যে এত টাকা থেকে এতটা আপনি খান আনলিমিটেড। যদিও এটা অনেক বছর আগে থেকে চলে পুরান ঢাকাতে, ঠিক আছে, সপ্তাহে বৃহস্পতিবার আপনি একদিন পাবেন একটা পুরো ফুল মুরগি আর 4টা ডিম, ঠিক আছে, খুবই কম টাকায়। তো টাইম বাউন্ডিং থাকে একটা, ঠিক আছে, লিমিটেড কোয়ান্টিটি থাকে, যে ফ্ল্যাশ সেলের মধ্যে এতগুলি আছে, এতগুলি আপনি কিনতে পারবেন আপনি, ঠিক আছে। সিগনিফিকেন্ট কোনো একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া, ঠিক আছে। ফিয়ার অফ মিসিং আউট, যে একবার এটা চলে গেলে আর বা এরপরে আর এই প্রোডাক্ট আসবে না, এরকম হয়, একবার চলে গেলে আর প্রোডাক্ট না, কারণ এই মার্কেটে এই কাপড়ই নাই, এই কাপড়টা নাই, আপনি চাইলেও আর দিতে পারবেন না, আপনি অন্য কেউ দিতে পারবেন না। এই ডিজাইনটা আপনি তৈরি করছেন, আপনি নিজস্ব প্রোডাক্টের ব্র্যান্ড প্রমোশন করেন কিংবা নিজস্ব প্রোডাক্ট তৈরি করেন, তো বলতেছেন এটাই শেষ, এরপর আর এই প্রোডাক্টটা আসবে না, এরকম হইতেই পারে। তো প্রোমো মার্কেটিং আপনি করতে পারেন, ফিয়ার অফ মিসিং আউট, এর এক ধরনের ডিসকাউন্টের মডেল। সোশ্যাল গ্রুপ আপনার থাকতে পারে, সেই সোশ্যাল গ্রুপের মধ্যে আপনি ডিসকাউন্টের ব্যবস্থা, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই মেনটেন করা পারেন না, মেনটেন করা উচিত। আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, আপনার কাছে একটা প্রোডাক্ট কিনলো, আপনি তাকে বলেন আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকেন, গ্রুপে যখন জয়েন হবে গ্রুপে সপ্তাহে একবার আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করি, তো সপ্তাহে একটা করে পোস্ট করলেন, একটা করে ডিসকাউন্ট দিলেন, সপ্তাহে একটা করে। তো ফেসবুক গ্রুপ হইতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, টেলিগ্রাম গ্রুপ হইতে পারে, এগুলোতে আপনি জাস্ট কানেক্টেড থাকলেন, যে আপনি প্রতি সপ্তাহে এই গ্রুপগুলিতে একবার করে ডিসকাউন্টের ব্যবস্থা করেন। এটা নতুন প্রোডাক্টের ডিসকাউন্ট হতে পারে, ডিসকাউন্ট হতে পারে, তাহলে ব্যাপারটা কি হয়, ইনস্ট্যান্ট আপনার ক্লায়েন্টের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারতেছেন, ইনস্ট্যান্ট, এরা সুবিধা। ওকে, ডিসকাউন্ট সোশ্যাল মিডিয়া একটা প্রমোশনাল অফার থাকতে পারে, কন্টেস্ট আপনি পার্টিসিপেট করতে পারেন, হবে, কিন্তু আপনি বলতে পারেন যে আপনি আরেকজনকে মেনশন করেন, এরপর থেকে আমরা লটারি করে একজনকে দিব, এবং দিতে হবে ভাই এগুলি, ঠিক আছে। সো এগুলো একটা আইডিয়া প্রোডাক্টের প্রমোশন করে হাইপ তোলার জন্য বলে না। ডিসকাউন্টের কার্ড আছে, বান্ডেল ডিসকাউন্ট আপনি দিতে পারেন, বান্ডেল নিয়ে এর আগেও কথা বলছি, যে মাল্টিপল টাইপের প্রোডাক্ট একটা বান্ডেল তৈরি করে আপনি দিলেন, যেমন স্ট্র্যাটেজি তো অনেক আছে, যেমন 100 আগে বিক্রি করতাম, এখন অন্যভাবে আমরা বিক্রি করি, ব্যাপারটা হচ্ছে রিং। আগে আমরা একটা হাতের আংটি বিক্রি করতাম, একটা ব্যান্ড বিক্রি করতাম, এখন আমরা বিক্রি করি না, আমরা বলি যে 10টা প্রোডাক্ট একসাথে 500 টাকা, 20টা প্রোডাক্ট একটা কম্বো তৈরি করি, বান্ডেল তৈরি করি, ঠিক আছে, একটা বান্ডেল ক্লিপের হইতে ছোট ছোট যে প্রোডাক্টগুলো কম দামি প্রোডাক্ট, সেগুলোর বান্ডেল তৈরি করতে পারেন আপনি। এটা রিং হইতে পারে, চশমা হইতে পারে, ঠিক আছে, হাতের ঘড়িও এক্সপেন্সিভ বলা যেতে পারে। আমরা রিং, জুয়েলারি আইটেম এগুলি খুবই বান্ডেল তৈরি হয়, অনেক কম দামি প্রোডাক্ট চক বাজারে গেলে 25 টাকা 20 টাকা করে একটা রিং থাকে, আপনি 10টা রিং নেন একসাথে, 10টা রিং নিয়ে একটা বান্ডেল তৈরি করেন, এটাকে বিক্রি করেন, এটা বান্ডেল ডিসকাউন্ট আপনি বলতে পারেন, ঠিক আছে। এবং অ্যাট লাস্ট আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কিছু করতে পারেন, ক্রিয়েটিভিটির উপরে কিছু নাই, আপনি তো এগুলো তো শিখলেন, সবাই শিখলো, বাট আপনি যদি নিজে ইনোভেটিভলি কিছু আবিষ্কার করতে পারেন, হতে পারে 9 10-এর পর 8টা 11তে আপনারটা যোগ হইলো, ঠিক আছে, সো আপনার কাছ থেকে হয়তো আমরা শিখলাম, তো নিজের ক্রিয়েটিভিটিটাকে হবে। ইজ ইট ক্লিয়ার? ডিসকাউন্টের ব্যাপারটা কত ধরনের ডিসকাউন্ট হয় প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে? ক্লিয়ার ভাইয়া। তাহলে এখন আপনি যখন প্রোডাক্টের প্রমোশন করবেন, প্রতিদিন একটা একটা করে ডিসকাউন্ট যদি ব্যবহার করেন, তবে 30 দিনে 30টা ডিসকাউন্ট শেষ, প্রতিদিনই চাইলে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন পাবলিককে, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তো ডিসকাউন্ট এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, সময় দেবেন।
ডিসকাউন্ট দিলে আমাদের প্রোডাক্টগুলো সেল করা লাগবে, প্রোডাক্ট সেল না হলে কি ডিসকাউন্ট দিয়ে কোনো লাভ আছে? বলেন তো, কোনো লাভ না। নেই। প্রোডাক্ট সেল করা হচ্ছে আলটিমেট আমাদের কাছে কাজ, ঠিক আছে? প্রোডাক্টের প্রমোশন করতে হবে। তো প্রোডাক্ট সেলিং এর কিছু ফান্ডামেন্টাল আছে, এই জিনিসটা জানি, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। প্রোডাক্ট সেলিং এর কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, একদমই ফান্ডামেন্টাল পার্ট, ঠিক আছে? এই জিনিসগুলো যদি জানেন খুবই শর্টকাট, ঠিক আছে? জিনিসগুলো যদি জেনে যাদের প্রোডাক্ট সেলিং করতে পারে তাহলে খুব সহজ প্রোডাক্ট সেলিং করা। ওকে, প্রোডাক্ট সেলিং এর ফান্ডামেন্টালের প্রথম যে পার্টটা হচ্ছে যে প্রোডাক্ট এর আগে কিছু কাজ থাকে, প্রোডাক্ট সেলিং এর সময়কার কিছু কাজ থাকে, আর প্রোডাক্ট সেলিং এর পরে কিছু কাজ থাকে। এই তিনটা ভাগে প্রোডাক্ট সেলিংকে আপনি ভাগ করবেন, আগে, সময় এবং পরে। প্রোডাক্ট সেলিং এর আগে কি কাজ? ভালো প্রোডাক্ট নির্বাচন করা এবং মার্কেটিং করা, হচ্ছে আগের কাজ। আগের কাজ একটা ভালো প্রোডাক্ট নির্বাচন করে এবং মার্কেটিং করা হচ্ছে আগের কাজ। ভালো প্রোডাক্ট নির্বাচন হতে পারে আপনি নিজে পণ্য উৎপাদন করেন, যদি নিজে পণ্য উৎপাদন করে থাকেন তাহলে খরচের কথা চিন্তা করবেন না, ভালো একটি পণ্য তৈরির কথা চিন্তা করেন ফার্স্ট। আর হতে পারে আপনি ভেন্ডর কিংবা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নেন, কম দামি প্রোডাক্ট খুঁজবেন না, কোয়ালিটিফুল প্রোডাক্ট খোঁজেন। এটা মাথা রাখবে। মনে রাখবেন, আপনি আপনার প্রোডাক্টের মাধ্যমে কাস্টমারের একটা প্রবলেম সলিউশন করতেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যত প্রোডাক্ট দেখেন কোনো না কোনো প্রোডাক্ট প্রবলেম সলিউশন করতেছে, তো যার প্রবলেম যদি সলিউশন না হয় তাহলে কিন্তু হবে না, কোনো না কোনো প্রবলেম সলিউশন করতে হবে। একটা কোয়ালিটিফুল ভালো প্রোডাক্টই তার প্রোডাক্টে তার প্রবলেমের সলিউশন করতে পারে। কাস্টমার অ্যাটেনশন গ্রাফ, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কাস্টমার অ্যাটেনশন আপনি গ্রাফ করতে পারেন, ঠিক আছে? প্রোডাক্ট মার্কেটিং করার আগে, হ্যাঁ, পণ্য বিক্রি করার সময়, সেটা আগে বলছেন, ও সরি মার্কেটিং, হ্যাঁ, এটা পণ্য বিক্রি করার আগে। আগে ব্যাপারটা কি? আগে আপনি প্রথমে যদি বলেন প্রোডাক্ট কেনেন তাহলে বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে? কাস্টমার অ্যাটেনশন গ্রাফ করেন, ঠিক আছে? তারপর কাস্টমারের কাছ থেকে কাস্টমারের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করেন, কাস্টমার ট্রাস্ট তৈরি করেন। এটা হচ্ছে ব্যাপার। আপনি যদি প্রথমে বলেন যদি তাকে প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে, তাহলে হবে না। প্রথমে তাকে আপনি প্রোডাক্ট পারচেস করার কথা বলতে পারেন না। আপনি তাকে কি বলবেন? প্রথমে আপনি বলবেন, ঠিক আছে, তাকে প্রোডাক্ট সম্পর্কে জানান, দেখান। যেমন এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোল্ড ট্রাফিক, অর্ম ট্রাফিক, হট ট্রাফিক, মনে আছে হয়তো বা। তো প্রথমে হচ্ছে থেকে কোল্ড, যে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে না, যে জানেই না, তার কাছে যদি প্রোডাক্টটা প্রমোশন করতে চান তাহলে ভাই যান, বিক্রি করতে চান, তাকে জানান, তাকে বোঝান, তারপর তার কাছে প্রমোশন করেন। ওকে, পণ্য বিক্রি করার সময়কার কিছু কাজ আছে, ঠিক আছে? প্রপার কন্টেন্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রপার কন্টেন্ট, ঠিক আছে? 80% কন্টেন্ট হবে কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য, 20% কন্টেন্ট হবে প্রোডাক্ট বিক্রি করার জন্য। আপনি যদি সারাদিন প্রোডাক্ট বিক্রি করার কথা বলেন তাহলে বিক্রি হওয়া খুবই টাফ একটা ব্যাপার। পাবলিককে এঙ্গেজ করেন কন্টেন্টের মাধ্যমে এবং পাবলিককে বলেন যে কোন প্রবলেমটা তার সলিউশন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। যদি তার কোনো প্রবলেমের সলিউশন না হয় তাহলে সে আপনার প্রোডাক্টটা কিনবে না। এটা হচ্ছে পণ্য বিক্রি করার সময়কে আপনি করবেন। তাকে চিল্লা বলতে হবে, জোরে জোরে বলতে হবে, সাউন্ড করে বলতে হবে তার কোন প্রবলেমটা সলিউশন হচ্ছে। মাস্ট বি ট্রাস্ট হয়ে থাকতে হবে। ট্রাস্ট আসলে তিনটা জিনিসের উপর থাকে, খুবই মনোযোগ সহকারে খেয়াল করবেন। যখন আপনি একটা পণ্য বিক্রি করতে যাবেন তখন কাস্টমার ট্রাস্ট তৈরি করতে হবে এবং ট্রাস্টটা তিনটা জিনিসের উপর থাকে: পার্সন, কোম্পানি, প্রোডাক্ট। পার্সন, কার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে। সাপোজ এই যে এত মডেল দিয়ে কেন অ্যাডভার্টাইজমেন্ট রান করে, কিংবা নতুন চেহারা দিয়ে কেন অ্যাডভার্টাইজমেন্ট রান করায়, ঠিক আছে? আপনি কোনোদিন দেখবেন না ভিলেনকে দিয়ে কেউ অ্যাডভার্টাইজমেন্ট রান করাচ্ছে, সবাই নায়িকা নেয়, হিরো নেয়। কারণ কি? যে পার্সন সে ট্রাস্টেবল কিনা, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। কোম্পানি, যে কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানিটা ট্রাস্টেবল কিনা, এবং প্রোডাক্ট আসলে প্রোডাক্টটা ট্রাস্টেবল কিনা, এই তিনটা জিনিসের উপর ট্রাস্ট ডিপেন্ড করে। তো আপনাকে যখন প্রমোশন আপনি নামবেন কিংবা আপনি যখন ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন তখন এই তিনটা জিনিসের উপরে যেন ট্রাস্টটা ঠিক থাকে এবং কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এটা কখন? যখন আপনি পণ্যটা বিক্রি করতে যাবেন তখন রিলেশনশিপটা মেনটেন করে রাখতে হবে। ওকে, সেলিং অ্যাপ্রোচ নিয়ে একটু কথা বলতে চাই। হুট করে সেলিং অ্যাপ্রোচ বলা যাবে না, এটা একটু আগেই বলছি। সেলিং অ্যাপ্রোচ কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যে প্রোডাক্টের স্পেসিফিকেশন বলা, কম্পিউটার বলা, ঠিক আছে, অ্যাডভান্টেজগুলি বলা এবং বেনিফিটগুলি বলা, এফএবি মডেল। এই মডেলে যদি আপনি সেলিং অ্যাপ্রোচ করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। সেলিং অ্যাপ্রোচের আরও অনেক আছে ভাই, বলতে গেলে পুরো সারা রাত পার হয়ে যাবে, কিন্তু এত কিছু প্রথমে মাথা ঢুকবে না যদি আপনি আসলে বিজনেসে না নামেন। এগুলি শেখা হচ্ছে ফাও জিনিস, ঠিক আছে? যখন আপনার নামবেন তখন ইনশাআল্লাহ এই কন্টেন্টগুলো প্রোভাইড করবো, ঠিক আছে? যে মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করার জন্য কত ধরনের স্ট্র্যাটেজি তৈরি করা যায়, পাবলিককে সেলস ফানেল কত ধরনের তৈরি করা যায়, এরকম অসংখ্য স্লাইড আমার কাছে আছে, আমি নিজের হাতে হাতে তৈরি করছি। তো যখন আপনি করতে যাবেন তখন আপনি এগুলো বুঝবেন। তো আগে শুরু করেন কাজ, ইনশাআল্লাহ পাবেন সেগুলি। এবং প্রোডাক্ট সেলসের পরে কিছু কাজ, যেটা হচ্ছে যে সরি এটা বলিনি আমি, আফটার সাপোর্ট কমিটমেন্ট, যা সাপোর্ট প্রোডাক্ট কি সাপোর্ট প্রোভাইড করবেন সেই জিনিসটা তাকে বলতে হবে।
এবং পণ্য বিক্রি করার পরে এই যে পারফেক্ট প্রোডাক্ট ডেলিভারি, কাস্টমার ফিডব্যাক, এটা অবশ্যই আপনাকে নিতে হবে। এটা হচ্ছে প্রোডাক্ট সেলিং এর 3টা পার্ট। একটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করার আগে, প্রোডাক্ট বিক্রি করার সময় এবং প্রোডাক্ট বিক্রি করার শেষে। এই 3টা কাজ যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার ব্র্যান্ডকে ইস্টাবলিশড করা সম্ভব এবং আপনি যে বিজনেসটা করতেছেন সেটাকে স্কেলেবল করা সম্ভব। মনে রাখবেন বিজনেস কোনদিন বড় হবে না যদি আপনি সেটাকে স্টেবল তৈরি করতে না পারেন। তাহলে প্রথম কাজই হচ্ছে স্টেবল করা। তারপরে আপনার প্রতিদিন 500 টাকা বিক্রি হচ্ছে, এটা যেন প্রতিদিনই বিক্রি হয়, এটা যেন না কমে। যখন আপনার প্রতি মাসে 15-20 হাজার টাকা বিক্রি করা সম্ভব, তখন আপনি ভাববেন যে এখন এটাকে কিভাবে 25,000 টাকা করা যায়, কিভাবে 30,000 টাকা করা যায়। প্রতিদিনই যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনি একটা সার্টেন টাইম পর ড্রপ করবেন। আগে বিজনেসটাকে স্টেবল করেন, পরে আপনি সেটাকে স্কেবল করার কথা চিন্তা করেন। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন বলেন আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাকে ওয়ান বাই ওয়ান করে বলেন, আমি শুনি একটু আপনাদের কষ্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। বস আমি গুগল ফর্মটা আরেকবার দেখতে চাচ্ছিলাম। গুগল ফর্মে যে আপনার মেসেজটা কিভাবে গুগল ফর্মের কথা বলতে হবে, ঠিক আছে? বাকি ভিডিওগুলো আমরা একটু পয়লা আমাদের সুবিধা হতো।